মিটফোর্ডের নৃশংস হত্যার প্রতিবাদ, চাঁদাবাজ প্রতিরোধের ডাক এনসিপি ও জামায়াতের। অদৃশ্য শক্তির ষড়যন্ত্র দেখছে বিএনপি। মবের বিরুদ্ধে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন। ক্ষমতায় আসার আগে যদি আপনাদের এই ক্যারেক্টার হয়, ক্ষমতায় আসলে আপনাদের কি ক্যারেক্টার হবে? এত মানুষের জীবন দানের পরে তারা যদি মনে করে তারা আগের পুরাতন রাজনীতি করবে, তাহলে এটা এত সহজ হবে না। আপনারা ক্ষমতায় গিয়ে আপনারা আবারও বাংলাদেশে খুন, ধর্ষণ, সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করবেন বাংলাদেশকে। শেষ হয় গুড়ে বাড়ি। একটি বিশেষ গোষ্ঠী বিএনপি শীর্ষ নেতাদের বিরুদ্ধে সহিংসতার উস্কানি দিচ্ছে। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সে অদৃশ্য শত্রু। স্ক্রিনে যাকে দেখেছি হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? আমরা কি তাহলে দলে নিব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রশ্রয় আছে? চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে সোহাগকে হত্যার তথ্য পুলিশের। জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা উপদেষ্টার। এরা চাঁদাবাজ, এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি ওমরিনা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ক্ষমার বিষয় বিবেচনা করবে ট্রাইব্যুনাল। হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুদকে মামলা চলমান থাকায় সিদ্ধান্ত স্থলাভিষিক্ত ক্যাথারিনা বহমে। এসএসসিতে এবার 6 লাখই ফেল। 15 বছরে সহজ প্রশ্নে পরীক্ষা ও খাতা মূল্যায়নে ছিল শিথিলতা। রাজনৈতিক ফায়দা হাসিলে পাশের হার দেখানো হয় আকাশচুম্বী, দাবি শিক্ষাবিদদের। এবং বাঁধ ভেঙে প্রতি বছরই প্লাবন, ফেনীর কয়েক হাজার পরিবারের করুণ দশা। মেরামতে 50 কোটির বেশি টাকা গচ্চা। সেনাবাহিনীকে দিয়ে নতুন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা সরকারের। মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে উত্তাল রাজধানী। নতুন বাংলাদেশে কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধীরা। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে ছাত্র অধিকার। ছাত্রনেতাদের হুঁশিয়ারি, চাঁদাবাজি, হত্যা, দখলদারিত্ব না ছাড়লে বিএনপিকেও আওয়ামী লীগের পরিণতি বরণ করতে হবে। বড় বড় সন্ত্রাসী কর্মকাণ্ড করেও অপরাধীরা পার পেয়ে যাওয়ায় সরকারের সমালোচনা করেন তারা। পুরান ঢাকার মিটফোর্ডে হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফুঁসছে দেশবাসী। শনিবার সকালে রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, পিটিএ এবং ইট পাথর দিয়ে থেতলে হত্যার পর উন্মুক্ত উল্লাস রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় ছাড়া সম্ভব নয়। লাশের উপর নৃত্য করা, এগুলো আমরা শুনেছি আইয়ামে জাহেলিয়াতের সময়ে। সেই আইয়ামে জাহেলিয়াত ফিরিয়ে আনার বাংলাদেশের যে অপচেষ্টা, যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র চলমান। ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেন, বড় বড় সন্ত্রাসী কর্মকাণ্ড করেও পার পেয়ে যাচ্ছে অপরাধীরা, অথচ নির্লিপ্ত অন্তর্বর্তী সরকার। তারা কেন গদি আঁকড়ে ধরে ব্যর্থভাবে দেশ পরিচালনা করছে আমরা জানতে চাচ্ছি। বিএনপির এত শক্তি কিভাবে এবং কোথা থেকে এলো যে তারা এইভাবে জনসম্মুখে মানুষকে পাথর মেরে হত্যা করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করে সোহাগ হত্যায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করার দাবি জানায় ছাত্র অধিকার পরিষদ। একই সঙ্গে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 1 মাসের মধ্যে বিচারের দাবি জানায় সংগঠনটি। এ সময় বক্তারা বলেন, চাঁদাবাজি, হত্যা, মামলা বাণিজ্য না ছাড়লে বিএনপির পরিণতিও আওয়ামী লীগের মতোই হবে। বিএনপি যদি তার চাঁদাবাজি ক্যারেক্টারের রাজনীতি থেকে বের না হয়, তাদের অঙ্গ সংগঠনরা যদি বের না হয়, তাহলে বিএনপির একই পরিণতি হবে। দ্রুত বিচার চাই।
ভাই বোনের গঠনের মাধ্যমে আগামী 1 মাসের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মিটফোর্ডের সামনে নৃশংস হত্যাসহ সারা দেশে চলমান খুন ধর্ষণের প্রতিবাদে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল করে জামাতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা। মিছিল পূর্ব সমাবেশে চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করেন নেতারা। নির্বাচন চান, আপনারা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেন কথা বলেন না? কেন আপনাদের খুনিদের পক্ষ নিয়ে কথা বলতে হয়? আপনারা ক্ষমতায় গিয়ে আপনারা আবারও বাংলাদেশে খুন ধর্ষণ সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করবেন বাংলাদেশকে। শেষ হয় গুড়ে বাড়ি। এরপর বিকেলে একই স্থানে একই রকম দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় দলটির নেতারা বলেন, চাঁদাবাজ আর খুনিরা কোনো দলের হতে পারে না। কেউ তাদের প্রশ্রয় দিলে তাদের পরিণতি ভালো হবে না। সন্ত্রাসী চাঁদাবাজি কারো জায়গা বাংলাদেশে হবে না। যেই দলের লোকদের ব্যাপারে চাঁদাবাজের নামের তালিকা যাদের যেই দলে পাওয়া যাবে সেই দলকেও আগামী দিনে নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এছাড়া খুন ধর্ষণ সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মগবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামাতের নেতাকর্মীরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতা শেখ হাসিনাকে ভয় পায়নি। 16 বছরের দুঃশাসনের অবসান ঘটিয়েছে। চাঁদাবাজদেরও ভয় পাওয়ার কারণ নেই। সাতক্ষীরায় পদযাত্রা ও সমাবেশে মন্তব্য করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন বাংলাদেশে পুরানো রাজনীতি চলবে না। এ সময় চাঁদাবাজদের বিরুদ্ধে ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা ও বাজার ঘুরে ঘুরে দেশ গড়ার প্রত্যয় নিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন এনসিপি নেতারা। 12তম দিনে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি সাতক্ষীরা ও বাগেরহাটে। শনিবার দুপুরে গাড়িবহর নিয়ে সাতক্ষীরার কুমিরা বাজারে পৌঁছান এনসিপির শীর্ষ নেতারা। এ সময় স্লোগানে নেতাদের বরণ করে নেন স্থানীয়রা। আমতলা থেকে আসিফ চত্বর পর্যন্ত পদযাত্রা শেষে সংক্ষিপ্ত পথসভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এনসিপি বিচার, সংস্কার এবং নতুন সংবিধান চেয়েছে। তবে জনদাবির বিপক্ষে দাঁড়াচ্ছে একটি পক্ষ, যারা পুরাতন রাজনীতি এবং পুরাতন বন্দোবস্ত ফিরিয়ে আনতে চায়, এমনকি সন্ত্রাস ও চাঁদাবাজিকেও টিকিয়ে রাখতে চায়। গণঅভ্যুত্থানের পর পুরাতন রাজনীতি চলবে না বলেও হুঁশিয়ারি দেন নাহিদ। এত মানুষের জীবন দানের পরে তারা যদি মনে করে তারা আগের পুরাতন রাজনীতি করবে, তাহলে এটা এত সহজ হবে না। গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে। এই দেশের ছাত্র তরুণ জনতা 16 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে দিল্লিতে পাঠাতে পারছে। সেই দেশের ছাত্র কোন সামান্য চাঁদাবাজদেরকে ভয় পাবে না। ঘরে ঘরে চাঁদা গড়ে তুলে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন এনসিপি নেতারা। রোববার জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে পিরোজপুর ও ঝালকাঠিতে। তানজিম আহমেদ, সময় সংবাদ। মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার না করায় ক্ষোভ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রশ্ন, মব সৃষ্টিকারীরা গ্রেফতার না হওয়ার পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে কিনা। ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি মন্তব্য করে তারেক রহমান আরও বলেন, ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শত্রুর খেলা। এ সময় মির্জা ফখরুল বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের বিচার করতে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকারকে ক্ষমা করবে না জাতি। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সে অদৃশ্য শত্রু। নৃশংস মিটফোর্ড হত্যাকাণ্ডে দেশ জুড়ে চলছে প্রতিবাদ, বিক্ষোভ। বিচারের দাবিতে সোচ্চার সবাই। ক্ষোভ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। বলেন, অন্যায় সমর্থন করে না তার দল। সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে অভিযোগ করে মবের বিরুদ্ধে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারেক রহমান। যে ঘটনাটি ঘটেছে আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি। যাকে দেখেছি আমরা স্ক্রিনে, যাকে দেখেছি হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? আমরা কি তাহলে দলে নিব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন কোনো প্রশ্রয় আছে?
প্রশাসনের কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কারো কারো কোনো প্রশ্রয় আছে। ছাত্রদল আয়োজিত গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তারেক রহমান আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকে ষড়যন্ত্র থেমে নেই, ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্যমান শত্রুর খেলা। অদৃশ্য শত্রু আছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সে অদৃশ্য শত্রু, যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের বিভিন্ন অধিকারের ক্ষেত্রে যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম বাধা হয়ে দাঁড়িয়েছিল। জুলাই সনদ নিয়ে তারেক রহমান বলেন, 3 মাস আগেই মতামত দিয়েছে বিএনপি, এখন সরকারই তা দেখবে জানিয়ে তিনি বলেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে এলেই তা লুকানোর চেষ্টা হচ্ছে। আমরা 3 মাস আগে সম্পূর্ণভাবে লিখিতভাবে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি আমরা কি বলতে চাই, কি বোঝাতে চাই। সম্পূর্ণ দায়িত্ব এখন অন্তর্বর্তীকালীন সরকারের। তারা কতটুকু কি করবে না করবে, কাদেরকে নিয়ে কি করবে না করবে, সেটি তাদের ব্যাপার, এখানে আমাদের আর কোনো কিছু বলার নেই। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের বিচার করতে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকারকে ক্ষমা করবে না জাতি। সরকারকে আহ্বান জানাবো, অতি দ্রুত তা তদন্ত করে প্রকৃত অপরাধী তাদেরকে বের করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন, অন্যথায় জাতি আপনাদেরকে ক্ষমা করবে না, জাতি আপনাদেরকে দায়ী করবে। নির্বাচন হচ্ছে না বলেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। পানি এসেছে। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুরান ঢাকায় ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এমন তথ্য জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 5 জনকে। টিটন কাজের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তারা জানান, তদন্তে অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে পুলিশ জানায়, চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে সোহাগ হত্যার তথ্য মিলেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে। এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা, এরা চাঁদাবাজ, এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। আমরা শুধু যতটুকু জেনেছি, এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয়। ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে, কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। সাম্প্রতিক সময় এর আগে সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এলিট ফোর্সটির মহাপরিচালক জানান, সোহাগ হত্যার ছায়া তদন্ত করছে র্যাব। এছাড়া মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান র্যাবের শীর্ষ কর্তা। আমরা এই ধরনের মব ভায়োলেন্সের ব্যাপারে কঠিন পদক্ষেপ গ্রহণ করব। কোনোভাবেই আইন কারো হাতে তুলে নেওয়া যাবে না। যে অপরাধী সে অপরাধী, সে কোন দলের কোন মাপের নেতা, সেটা আমাদের কাছে কোনোভাবেই বিবেচ্য নয়। এদিন পুরান ঢাকায় ব্যারাক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি স্বীকার করেন, এখনো পুরোপুরি মনোবল ফেরেনি পুলিশের। এইরকম একটা ট্রমাটিক এক্সপেরিয়েন্সের পরে এই আমার ফোর্সটাকে গুছাইয়া তাদেরকে 100% ইফেক্টিভ করা, এই জায়গাটাই কিন্তু আমি এখনো সন্তুষ্ট না। আপনারা যাই বলেন, আই এম স্টিল ইন দি প্রসেস। এ সময় সোহাগ হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। খুবই দুঃখজনক একটা ঘটনা। এটার জন্য আমরা অলরেডি 5 জনকে আইনের আওতায় নিয়ে আসছি। আমাদের ডিবি টিমগুলি অলরেডি বিভিন্ন জায়গায় আছে, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। এছাড়া নির্বাচন পরিচালনায় ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। সীমান্তে থামছে না বিএসএফ এর নির্মম আচরণ। সুনামগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে ভারতীয় বাহিনীর গুলিতে আরও 2 বাংলাদেশি নিহত, বিচার দাবি পরিবারের। হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুর্নীতি, প্রতারণা আর ভুয়া ডিগ্রির অভিযোগে দুদকে চলা মামলার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা হেলথ পলিসি ওয়াচ। 4 মাস আগে দুর্নীতি দমন কমিশন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে 2টি মামলা করে। এর জেরে এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক সাইমা ওয়াজেদকে বাধ্যতামূলক অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালো WHO। দুর্নীতির অভিযোগ, প্রতারণা আর ভুয়া ডিগ্রির কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা হেলথ পলিসি ওয়াচ।
ওয়াচ। প্রতিবেদনে বলা হয়, একটি সংক্ষিপ্ত ইমেইলে এ তথ্য জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধনাম গ্যাব্রিয়েসুস। সাইমা ওয়াজেদের স্থলাভিষিক্ত করা হয়েছে সংস্থার সহকারী মহাপরিচালক ক্যাথারিনা বোহমেকে। 15 জুলাই নয়াদিল্লির এসিএআরও কার্যালয়ে যোগ দেবেন তিনি। সাইমা ওয়াজেদের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক হওয়ার প্রক্রিয়ায় নিজের একাডেমিক যোগ্যতা সম্পর্কে ভুয়া তথ্য দেন তিনি। মামলার অভিযোগে আরও বলা হয়, সাইমা তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ পদে থাকার মিথ্যা দাবি করেন। তার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির 468 ও 471 ধারায় জালিয়াতির অভিযোগ গঠন করা হয়। আর দুর্নীতি দমন আইনের আওতায় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সূচনা ফাউন্ডেশনের নামে প্রায় 28 লাখ মার্কিন ডলার বিভিন্ন ব্যাংক থেকে হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। রক্ষার বাঁধই এখন রাক্ষস। বছরের পর বছর প্রতিবার ভাঙনে ফেনীর হাজার হাজার পরিবারের করুণ দশার কারণ হয় এই বাঁধ। মেলে না স্থায়ী সমাধান। প্রতিবারই আশ্বাস দিয়ে দায় এড়িয়ে যান সংশ্লিষ্টরা, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। 2017 সাল থেকে এ পর্যন্ত 50 কোটির বেশি টাকা গচ্চা গেছে শুধু মেরামতেই। 2024-এর ভয়াবহ বন্যার বছর না যেতে আবারও একই দশা। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে এখনো ঢুকছে পানি। 7 জুলাই রাত থেকে শুরু হয় এই ভাঙা। পানির প্রবল তোড়ে তছনছ চারপাশ। চোখের নিমেষেই গ্রামের পর গ্রাম তলিয়ে যায়। পানিবন্দী হন 120টি গ্রামের হাজার হাজার মানুষ। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী প্রতি বছর এই জনপদের লাখো পরিবারের জন্য এমন দুঃখ বয়ে নিয়ে আসে। অথচ এসব নদীর আগ্রাসন থেকে রক্ষায় 150 কোটি টাকা ব্যয়ে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে মাটি দিয়ে। সেই বাঁধ ভাঙার কারণেই প্রতি বছর পড়তে হয় বন্যার কবলে। ভোগান্তি পোহাতে হয় প্রতি বর্ষা মৌসুমে। অবকাঠামোগত ক্ষতি ছাড়ায় কোটি কোটি টাকা। হিসাব বলছে 2017 সাল থেকে প্রতি বছর ভাঙনে 50 কোটি টাকার মতো খরচ হয়েছে বাঁধ মেরামতে। তাই স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। আমরা ঘরে দুয়ারে থাকতে পারতেছি না, বাঁচতেছি। বিভিন্ন ধার কর্জ করিয়ে এই ঘরটা করছি, সব মালামাল পানিতে চলে গেছে। বেড়িবারটা মজুত করে বাঁধিয়ে দেখ, সরকার যদি আমাদেরকে কোনো সহযোগিতা করে করুক। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে বলেন, ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 7340 কোটি টাকার প্রকল্পটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়ন করার কথা ভাবছে সরকার। কি করলে এটা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে সেটা সরকার এদের কাছ থেকে শুনলো, যারা ভুক্তভোগী তাদের কাছ থেকে শুনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর দুতীরে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুরোটাই বর্তমানে ঝুঁকিপূর্ণ। এ সকল ভাঙন হয়তো সরকারি টাকায় মেরামত হবে, তবে এর মধ্যে দিয়ে এই ভাঙার ফলে যে সকল মানুষ বন্যার কবলে পড়েছে তাদের ভাগ্য কি মেরামত হবে আদৌ? এই ভাগ্য মেরামতে স্থায়ীভাবে পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানিয়েছেন স্থানীয়রা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। পুলিশ জানায়, শুক্রবার রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজারের ভাঙাপাড়া গ্রামের শফিকুল ইসলাম সহ কয়েকজন বাগানবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনতে চান। এ সময় বিএসএফের গুলিতে মারা যায় শফিকুল। এদিকে ঠাকুরগাঁওয়ের জীবনপুর এলাকার আসকর আলী মিনাপুর বিওপি এলাকা দিয়ে ভারতে ঢোকার চেষ্টাকালে বিএসএফের গুলিতে নিহত হন। নিহতের লাশ এখনও ফেরত দেয়নি বিএসএফ। লাশ ফেরত আনতে পতাকা বৈঠক করা হবে জানিয়েছে বিজেপি। গাজা উপত্যকাকে শিশু ও অনাহারীদের কবরস্থান বলে অভিহিত করেছে জাতিসংঘ। সংস্থাটি জানায়, গত মে মাসে ত্রাণ নিতে গিয়ে অন্তত 800 ফিলিস্তিনি নিহত হয়েছে। শুক্রবারও রাতভর গাজা সিটি, জাপালিয়া, খান ইউনিস ও নুসেরাতে হামলা চালায় ইসরায়েল। এতেও নিহত হয়েছেন অন্তত 60 জন। আহত নারী ও শিশুসহ আরও অনেকে। স্বাস্থ্য ব্যবস্থা এর মধ্যে ভেঙে পড়েছে, কবরস্থান পর্যন্ত গড়িয়ে দিচ্ছে দখলদার বাহিনী। এদিকে এক সাক্ষাৎকারে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আশা যে বহু আগেই মারা গেছে তার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প ও নেতানিয়াহু। ভারতীয় গণমাধ্যমের গুজব উড়িয়ে দিল বিসিবি। নির্ধারিত সময়ে বাংলাদেশে হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা, যদিও সশরীরে ভারতের অংশগ্রহণের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এসিসির মিটিং হবে না, এখন পর্যন্ত আগের সিচুয়েশনেই আছে। হ্যাঁ, যে এইটাই আগের সিচুয়েশনে বলবৎ আছে। এটা ডিফারেন্ট কোম্পানি নিয়েছে। বাংলাদেশের জন্য একজন নিয়েছে পাকিস্তান,
মিনার জন্য একজন নিয়েছে, ইউকে ইউরোপের জন্য একজন নিয়েছে, এইভাবে ভাগ করে ইন্ডিয়ার জন্য আলাদা দেওয়া হয়েছে। এইভাবে আপনার ফাইনালাইজ করা হয়েছে, এখন কন্ট্রাক্ট কনফার্মেশনের অবস্থায় আছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে সোহাগকে হত্যার তথ্য পুলিশের। তদন্তে রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না, জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা উপদেষ্টার। এবং রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ক্ষমার বিষয় বিবেচনা করবে ট্রাইব্যুনাল। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন সময়ের।